আমাদের আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। গল্পে বর্ণিত ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক ও লেখকের মস্তিষ্কপ্রসূত। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশগরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন অনামিকা মণ্ডল সেনগুপ্তের কলমে চন্দ্রকান্তের ডায়েরি অবলম্বনে চন্দ্রাবলী। গল্পটি আমরা নিয়েছি শ্রীশিক্ষা পাবলিকেশন থেকে প্রকাশিত বই নিশি কুটুম্ব থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক ও চন্দ্রকান্ত। শুরু হতে চলেছে অনামিকা মণ্ডল সেনগুপ্তের লেখা চন্দ্রাবলী। এই নিয়ে পরপর 3 দিন একই স্বপ্ন দেখলাম আমি। বাবার মৃত্যুর পরে এমনিতেই মনটা চঞ্চল, তার উপরে এরকম অদ্ভুত স্বপ্ন দেখে মনটা আরো অস্থির হয়ে উঠছে। সারা রাতি ছটপট করছি, ঘুম আসছে না একেবারেই। এদিকে সকালবেলা উঠেই কাজে যেতে হবে। রাতের ঘুমটা ভালো না হওয়ায় সকালবেলা উঠতে বেশ দেরি হয়ে যাচ্ছে। তারপর আবার দোকানে গিয়েও কাজের চাপ। তাও যতদিন নিজের দোকান ছিল ততদিন একরকম ছিল, কিন্তু এখন অন্যের দোকানে কাজ করি। সেখানে সময় মতন না গেলে কথা শুনতে হয়। এখন মাঘ মাস, শীতকাল, তার উপরে কদিন আগেই ঝড় বৃষ্টি হওয়ায় শীত আরও বেড়েছে। গলাটা শুকিয়ে আসছিল, তাই কোনো রকমে লেপের ভেতর থেকেই হাত বাড়িয়ে চৌকির পাশে রাখা জলের বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে বোতলের পুরো জলটা খেলাম। লেপটা মুড়ি দিয়ে শোয়ার পর মনে পড়ল, আজই প্রথম স্বপ্নে ওই মুখটা ঠিক মতো দেখলাম। আর তখনই খেয়াল করলাম ওই মুখটাকে তো আমি রোজই আয়নায় দেখি। আমারই মতো একটা মানুষ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, তবে সে পুরুষ না মহিলা তা বুঝতে পারছি না। আমারই মতন পুরুষালী মুখ, তবে সেই মুখে মহিলাদের মতো প্রসাধন, কানে মাকড়ি, কপালে বড় টিপ, আবার শাড়ি পরা। সব মিলিয়ে গত শতাব্দীর প্রথম দিকে মহিলাদের মতো সাজ। শুয়ে শুয়ে ভাবছিলাম, কে উনি? সত্যি কি এইরকম কাউকে আমি চিনতাম, নাকি এ কেবলই আমার কল্পনা? কিন্তু স্বপ্নে ওনার অন্তর্ভেদী দৃষ্টিটাকে তো একেবারে এড়িয়েও যেতে পারছি না। কি বলতে চান উনি? আমি বিতান মজুমদার, মধ্য কলকাতার ভবানীপুরের কাঁসারিপাড়ায় থাকি। আজ থেকে 50 বছর আগে এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছিল আমার ঠাকুরদা। সেই ভাড়া বাড়িতেই সামান্য ভাড়ার বিনিময়ে আমরা 3 পুরুষ ধরে আছি। তবে আমাদের পূর্বপুরুষ দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে বেশ কিছুটা দূরে গোপালপুর বলে একটা জায়গায় থাকত। স্বাধীনতার আগে সেখানে তাদের জমিদারিও ছিল। বেশ ধনী ও প্রভাবশালী মানুষ ছিলেন তারা। কিন্তু কোনো এক অজানা কারণে গোপালপুরের কথা আমাদের পরিবারে আলোচনা করা নিষেধ। উড়ো খবর হিসেবে কখনো কখনো গোপালপুরে বিরাট বাড়ি আর সেখানে গুপ্তধন থাকার গুজব মাঝে মধ্যেই আমার জ্যাঠতুতো দাদা, ভাই এদের কাছে শুনেছি। কিন্তু গোপালপুরে যাওয়ার অনুমতি আমরা ভাইয়েরা কেউ কোনোদিন পাইনি। আমার বাবারা ছিলেন 2 ভাই। জ্যাঠামশাই আমার 2 জ্যাঠতুতো দাদা আর ভাইকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তারা যদি গোপালপুরে যায় তবে ওনার মরা মুখ দেখবে। আর মৃত্যুর শেষ দিন অবধি আমার জ্যাঠামশাই ছিলেন ওনার পরিবারের মাথা। কেউ কিছু জিজ্ঞেস করলেই বলতেন, কিছু নেই ওখানে, অভিশাপে সব শেষ হয়ে গেছে। আমরাও সেটাই বিশ্বাস করতাম। আমার ঠাকুরদাদার বই প্রকাশনীর ব্যবসা ছিল, সেই সাথে ছিল কলেজ স্ট্রিটে ছোট বড় 2-3টে বইয়ের দোকান। কিন্তু আমার জ্যাঠামশাই ঠাকুরদাদার মৃত্যুর পর আমার বাবাকে ঠকিয়ে সব কিছুই নিজের নামে করে নেন। তারপরে উনি অবশ্য আরও ব্যবসা বাড়ান।
আমাদের এই ভাড়া বাড়ি ছেড়ে নিউ আলিপুরে বড় বাড়ি বানিয়ে সেখানে চলে যান। আমার বাবার অবশ্য সেই নিয়ে কোনোদিনই তেমন আফসোস ছিল না। বাবা ছিলেন খুবই সাদাসিধে মানুষ। নিজস্ব সুখ স্বাচ্ছন্দ্যের থেকে অন্যের দুঃখ কষ্ট ওনাকে বিচলিত করত বেশি। আমার মাও বাবাকে যোগ্য সঙ্গত দিতেন। সত্যি বলতে কি, সংসারে থেকেও আমার বাবা মায়ের মতো এইরকম নির্লোভ ও সৎ মানুষ আমি খুব কম দেখেছি। ওই বইয়ের দোকানের রোজগারেই বাবা কলেজ স্ট্রিট অঞ্চলে ফুটপাতের বাচ্চাদের নিয়ে একটা সান্ধ্য স্কুল খুলেছিল। প্রথাগতভাবে বাবা খুব বেশি পড়াশোনা করতে পারেননি, তবে নানা রকম বই পড়তে উনি খুব ভালোবাসতেন। এই বই পড়ার নেশাটা আমিও বাবার কাছ থেকে পেয়েছি। এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিল আমাদের বইয়ের দোকান। আমাদের দোকানের নতুন বই ছাড়াও পুরনো বইও বিক্রি হতো। ছোটবেলা থেকেই বাবার সাথে দোকানে যাওয়া আসার সুবাদে বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলো নানা রকম বিষয়ের বই আমি পড়তাম। তারপর তো বিএসসি পাশ করার পরে নিয়মিতই বাবার সাথে বইয়ের দোকানে বসতাম। সেই সাথে ফুটপাতের স্কুলটাকেও দেখতাম। নিজের দোকান তো ছিলই, তার সাথে আশেপাশের দোকান থেকে বই, খাতা, পেন্সিল জোগাড় করে বাচ্চাদের দিতাম। বিকেলে মা ওদের খাবার বানিয়ে দিত। শান্ত স্কুল শেষ হওয়ার পরে ওরা সেই খাবার দিয়ে নৈশভোজ সারত। ওই খাবারটুকুর লোভেও অনেক বাচ্চা পড়তে আসত। এইভাবেই দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। আমাদের সংসারে অর্থের প্রাচুর্য ছিল না ঠিকই, কিন্তু সেই অপ্রতুলতা আমাদের সুখের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তবে সেই সুখ আমাদের জীবনে খুব বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই আমার বাবার পেটে একটা ব্যথা শুরু হয়। তার কিছুদিন আগেই আমার জ্যাঠামশাই মারা গিয়েছিলেন। জ্যাঠামশাই বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলেও ওনার মৃত্যুতে বাবা খুব ভেঙে পড়েছিল। বেশ কিছুদিন খাওয়া দাওয়া করতে চাইতো না, খুব মন মরা হয়ে থাকতো। তাই প্রথম প্রথম আমরা ভেবেছিলাম হয়তো ওই অনিয়মের জন্যই পেটে ব্যথা হয়েছে। মা কদিন নানা রকম ঘরোয়া টোটকা, হালকা সহজপাচ্য খাবার খাইয়ে বাবাকে সুস্থ রাখার চেষ্টা করছিল, কিন্তু বাবার শরীরের কোনো উন্নতি হলো না। তখন ডাক্তার দেখানো হলো। তারপর নানা পরীক্ষা নিরীক্ষার পরে বাবার ক্যান্সার ধরা পড়ল। সেই চিকিৎসার বিপুল খরচ চালাতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়লাম। বাধ্য হয়েই আমাদের দোকানটা পাশের বড় দোকানদারের কাছে বিক্রি করে দিলাম। উনি আমাকে দয়া করে ওনার দোকানে কাজে বহাল করলেন। এত কিছুর পরেও বাবাকে সুস্থ করতে পারলাম না। বছর দুয়েক ভোগার পরে বাবা গত মাসে পরলোক গমন করলেন। এদিকে বাবার মৃত্যুর কদিন আগে আমার দোকানের মালিকও অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তিনি ব্যবসা থেকে অবসর নেন। ওনার ছেলেরা ব্যবসার হাল ধরেই দোকানের খোলনলচে বদলে আধুনিক সাজে সজ্জিত করবে বলে ঠিক করে। আর তার সাথে সাথেই আমি সহ দোকানের বেশিরভাগ পুরনো কর্মচারীদেরই ওনারা ছাঁটাই করে দেন। তাই এই মাসের পরে আর আমারও চাকরি থাকবে না। কদিন ধরে আমি কাজের খোঁজে কলেজ স্ট্রিটের অনেক দোকানেই ঘুরেছি। হয়তো অন্য কোথাও কাজ নিতে পারি, কিন্তু এই বইয়ের গন্ধ ছেড়ে অন্য কোথাও যেতে সত্যি বলতে মন চাইছে না। তার সাথে ফুটপাতের স্কুলটা তো আছেই। এসব কারণে মনটা বড্ড খারাপ। কি যে করব এই মাসের পরে, সেই চিন্তাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভারাক্রান্ত মন নিয়েই আমাদের পুরনো দোকানটাতে বসেছিলাম। দিনটা ছিল শনিবার। দুপুরের পরে সেদিন আর কাজ বেশি ছিল না। অন্য কর্মচারীরাও সবাই পাশের দোকানটায় রয়েছে। এই দোকানটাকে মূল দোকানের সঙ্গে একত্রিত করে বড় শোরুম বানানো হবে। তাই এই দোকানটাকে বন্ধ করে তার জিনিসপত্র ফাঁকা করে দেওয়া হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই মিস্ত্রি লাগবে, হয়তো পুরো দোকান ঘরটাই ভেঙে ফেলবে। একা বসে এসব কথাই ভাবছিলাম। হঠাৎ করে আমার পায়ের তলার মেঝের খানিকটা সিমেন্ট ভেঙে গর্ত হয়ে পড়ে। আমিও টাল সামলাতে না পেরে চেয়ার থেকে ওই ভাঙা জায়গাটার উপরে পড়ে যাই। তখনই আমার মনে হয় আমার পায়ের তলায় কি যেন একটা ঠেকছে। প্রথমে আমি একটু হকচকিয়ে গেলেও পরে ঘরের একটা আলো জ্বালিয়ে দেখলাম
ঘরের মেঝের সিমেন্ট ভেঙে খানিকটা জায়গা নিয়ে একটা গর্ত মতো হয়েছে, আর ওই গর্তের মধ্যে থেকে উঁকি মারছে একটা কাঠের বাক্স। আমি তাড়াতাড়ি গর্তে হাত বাড়িয়ে ওই বাক্সটাকে তুললাম। বাক্সটার উপরে দেখলাম আমার ঠাকুরদার নাম কালো কালিতে প্রিন্ট করে লেখা। বাক্সটা পেয়ে আমি খানিক অবাক হলাম। তারপর বুঝলাম ঠাকুরদা বিশেষ কোনো কারণেই এই বাক্সটা এই দোকানের নিচে পুঁতে রেখেছিলেন। বেশ আশ্চর্যই হলাম। তারপর বাক্সটা নিয়ে বাড়ি চলে আসি। আজ প্রায় 7 দিন হলো বাক্সটা আমার বাড়ির চিলেকোঠায় আছে। আমি মনে মনে হিসাব করে দেখলাম বাক্সটা আসার 3 দিন পর থেকেই আমি ওই স্বপ্নগুলো দেখছি। তাই ঠিক করলাম পরশু রবিবার আমি ওই বাক্সটাকে খুলে দেখব কি আছে ওর ভেতরে। রবিবার দিন দুপুরে খাওয়ার পরে মা পাশের বাড়িতে গেলেন। ওদের বাড়ির মেয়ে বহুদিন পরে বাপের বাড়িতে এসেছে। এসেই নাকি মাকে খুঁজে গেছে, তাই মা এখন ওই বাড়িতে। আমি জানি মা সন্ধ্যের আগে বাড়ি ফিরবেন না। খাওয়ার পরে শুয়ে শুয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই মন দিতে পারছিলাম না। মনটা বারবার সামনের অনিশ্চিত জীবনের কথা ভেবে অস্থির হয়ে উঠছিল। গতকালও একটা দোকানে কাজের খোঁজে গিয়েছিলাম, ওরাও আমাকে না করে দিয়েছে। অন্যদিন তাও মা থাকলে মায়ের সাথে বসে গল্প করতে পারি, কিন্তু আজ তো মা বাড়ি নেই। গভীর হতাশা বুকের ভেতরে এসে জমল। হঠাৎই মনে পড়ল আজ তো ওই বাক্সটা খোলার কথা। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে চিলেকোঠায় এলাম। এই ঘরে আগে আমাদের দোকানের বইপত্র থাকতো। দোকান বিক্রি হওয়ার পরে ঘরটা ফাঁকায় তালাবন্ধ হয়ে পড়ে থাকে। তালা খুলে ঘরে ঢোকার পরেই ঘরের ভ্যাপসা বাতাস আমার মুখে একটা ঝাপটা দিয়ে গেল। আমি গুমোট হাওয়াটা কাটানোর জন্য জানলাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে একটা কনকনে ঠান্ডা বাতাস ঘরে ঢুকল, আর কেউ যেন আমার ঘাড়ের কাছে এসে একটা নিঃশ্বাস ফেলে গেল। আমি চকিতে চেয়ে দেখলাম কেউ কোথাও নেই। আর দেরি না করে বাক্সটা নিয়ে বসলাম। সেগুন কাঠের তৈরি পালিশ করা বাক্স, তাতে আমার ঠাকুরদাদার নাম খোদাই করা। আমি বাক্সের তালাটা একটু টানতেই সেই তালাটা খুলে গেল। বাক্সটা খুলতেই বের হয়ে এলো হাতির দাঁতের মাঝারি আকারের আরেকটা বাক্স। এই বাক্সটায় অবশ্য কোনো তালা নেই, অপূর্ব সুন্দর কারুকাজ করা বাক্সটায়। বাক্সের মধ্যে দুটো পুরনো কাপড়ের পুঁটুলি। আমি প্রথম পুঁটুলিটা খুললাম, দেখলাম ওখানে একটা হলুদ হয়ে যাওয়া ডায়েরি। আর একটা পুঁটুলি বের করে দেখলাম একটা ফেঁসে যাওয়া পুরনো সিল্কের শাড়ি। আরে এই শাড়িটাই তো সেদিন স্বপ্নে ওই লোকটা পরে আমার দিকে তাকাচ্ছিল। আমি ভালো করে শাড়িটাকে নেড়ে চেড়ে বাক্সের ভিতরে রেখে দিলাম। তারপর ডায়েরিটাকে বাক্স থেকে বের করে রেখে আবার হাতির দাঁতের বাক্সটাকে কাঠের বাক্সটার ভেতরে ভরে কাঠের বাক্সটাকে বন্ধ করতে যাব, এমন সময় দেখি একটা হলুদ হয়ে যাওয়া কাগজ ভাঁজ করা। আমি কাগজটা বের করে খুলে দেখি আমার ঠাকুরদার হাতের লেখা। গোটা গোটা অক্ষরেই তিনি লিখে রেখে গেছেন, বাবার মতো দাদাও মারা গেল পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে গিয়ে। কেউ বাঁচবে না, লোভ ত্যাগ করা সোজা নয়। আমি ঘরে এসে ডায়েরিটা খুলে বসলাম। এতক্ষণে খেয়াল করলাম ওটা আসলে ডায়েরি নয়, চামড়া দিয়ে বাঁধানো একটা খাতা। খাতাটা খোলার পরই একটা ভাঁজ করা কাগজ পেলাম। সেটাকে খুলে দেখলাম ওটা ঠাকুরদার বানানো একটা বংশলতিকা। ঠাকুরদা থেকে আমার জেঠতুতো দাদা সবাই রয়েছে এই বংশতালিকায়। আমি আর আমার জেঠতুতো ভাই ঠাকুরদাকে দেখিনি, তাই আমরা এই লতিকায় নেই। আমি ভালো করে বংশলতিকাটাকে পড়লাম। তারপর খাতাটার নাম মিলিয়ে দেখলাম ওই খাতাটি আসলে আমার ঠাকুরদাদার ঠাকুরদা মানে সূর্যকান্ত মজুমদারের ভাই
চন্দ্রকান্ত মজুমদারের। খাতার প্রথম পাতায় লেখা, নাম চন্দ্রকান্ত মজুমদার, নিবাস গোপালপুর, তারিখ 13-3-1906। অর্থাৎ কিনা আজ থেকে প্রায় 114 বছর আগের খাতা এটা। আমি এবার বেশ কৌতূহলী হয়েই খাতাটা পড়া শুরু করলাম। লেখার শুরুতেই বৈষ্ণব পদাবলীর কয়েকটি লাইন লেখা। এহন করম মোর ভেল রে, বহু দূর দেশ গেল রে, দই গেল বচনক आस रे, हमहु आएब तुए पास रे, कते कैल अपराध रे, पहु सै छुटल समाज रे, कभी विद्यापति भान रे, सुपुरुख न कर नितान रे। তারপর তিনি লিখেছেন, জ্যোতিরাদিত্য শুধু সুপুরুষই নয়, একজন দেশপ্রেমিক, বীর, ভালো মনের মানুষ। দেশের কাজেও আমাকে ছেড়ে চলে গেছে। আমার মন খারাপটাকে সবাই, এমনকি জ্যোতিও, বন্ধু বিচ্ছেদের দুঃখ ভেবেছে। কিন্তু আমার ভেতরের আমিটা জানে, জ্যোতির প্রতি আমার ভালোবাসাটা কেবল বন্ধুত্বের নয়, বন্ধুত্বের বাইরেও আমি জ্যোতিকে ভালোবাসি। ওকে মনে মনে কামনা করি। কিন্তু জ্যোতি কি আমার এই অসম প্রেমকে মেনে নেবে? আমার সব কিছু জানলে ও কি আমাকে দুঃখ না দিয়ে থাকবে? তবে বিদ্যাপতি যে বলেছেন, সুপুরুষ কাউকে দুঃখ দেয় না, না, এই সব কথাগুলো হয়তো আমাদের জন্য নয়। আমি যতই রাধাভাবে নিজেকে মগ্ন রাখি না কেন, আমার ভেতরের নারীটিকে কে আর সম্মান করবে? আমার আচরণ, পোশাক আশাক সব কিছুই অনেকের বিরক্তির কারণ। যদিও কি মাঝে মাঝে এর জন্য বিড়ম্বনা বোধ করে। আমার প্রতি দাদার বক্রোক্তি যে আমাকে কতটা কষ্ট দেয়, সেটা যদি দাদা বুঝতো। অন্যরাও আমাকে সামনে থেকে কিছু বলার সাহস না পেলেও পেছনে ব্যঙ্গ করতে ছাড়ে না, তা আমি জানি। কিন্তু জমিদার বাড়ির ছেলে হলেই তাকে বাইজি বাড়ি যেতে হবে, প্রজাদের শোষণ করে সম্পত্তি বাড়াতে হবে, তা কেন? কেন আমি পারবো না আমার ভেতরের নারী সত্তাকে সম্মান করতে? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি একজন বৃহন্নলা। চলতি ভাষায় যাকে হিজড়ে বলে, আমি তাই। আমার বাইরের শরীরটা পুরুষের হলেও ভেতরের নারী সত্তাটি আমাকে চালনা করে। আমি চন্দ্রকান্ত মজুমদার, গোপালপুরের জমিদারের কনিষ্ঠ পুত্র। তবে মনে মনে আমি নিজেকে চন্দ্রাবলী ভাবতেই বেশি ভালোবাসি। অপূর্ব সুন্দর হাতের লেখা। কালি কয়েক জায়গায় ধ্যাবড়ে গেছে, কিন্তু তাও পড়তে অসুবিধে হলো না। কিছুটা ডায়েরির ধাঁচে লেখা, অবশ্য খাতার শুরুতে ছাড়া কোথাও কোনো তারিখ নেই। বোধহয় খালি লেখা শুরুর দিনেরই তারিখ রয়েছে। এরপর কয়েকটা পাতায় কিছুই লেখা নেই। তারপর আবার লেখা শুরু। সুন্দরবন নদী নালার দেশ। সমুদ্রের জল এসে অনেক সময়েই চাষের জমির ক্ষতি করে যেত। তার মধ্যেই আমাদের পূর্বপুরুষেরা প্রজাদের শোষণ করে এত বিশাল জমিদারি বানিয়েছেন। এখানকার মানুষ তাই জমিদার বলতেই বোঝে লম্পট বদরাগী শোষক, যে নিরন্তর প্রজাদের শেষ রক্তবিন্দু অবধি চুষে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করত। তবে এর মধ্যে আমার বাবা মশাই ছিলেন আলাদা। তিনি ভাবতেন প্রজাদের হিতের কথা। জমিদারি কোষাগারের অর্থ প্রজাদের হিতের উদ্দেশ্যে খরচ করতেন। পায়রা ওড়ানো বা বাইজিদের পেছনে টাকা খরচ না করে বাবা মশাই নদীতে বাঁধ দিতেন। চাষের জমিতে যাতে সমুদ্রের নোনা জল না ঢোকে তার ব্যবস্থা করতেন।
অতিবৃষ্টি অনাবৃষ্টির সময় খাজনা মুকুব করতেন। তিনিই প্রথমে এই গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেন, গ্রামের চিকিৎসা ব্যবস্থারও উন্নতি করান। প্রজাদের হিতের উদ্দেশ্যে এরকম আরও অনেক কাজ করেন। প্রজাদের কাছে বাবামশাই ছিলেন স্বয়ং ঈশ্বরের অবতার। তবে রক্ত বোধহয় কথা বলে, না হলে অমন বাবার সন্তান হয়েও দাদা যে কেন এইরকম কুটিল, দুশ্চরিত্র আর লোভী হবে। দাদাকে নিয়ে বাবামশাইয়ের অনেক আশা ছিল। আমি যে আর 5টা ছেলের মতো নই সেটা অনুধাবন করেই বাবামশাই আমাকে কোনোদিন গ্রামের বাইরে যেতে দেননি। হয়তো ওনার মনে ভয় ছিল ওনার চোখের আড়াল হলে আমি যদি ওনাদের ছেড়ে বৃহন্নলাদের সাথে চলে যাই। তাই উনি দাদাকে পড়াশোনা করার জন্য কলকাতা পাঠিয়েছিলেন। কিন্তু দাদা পড়াশোনা করার বদলে বৎসঙ্গে পড়ে। দাদা নেশা করত, বাইজি বাড়ি যেত। সেসব কথা জানতে পেরে বাবামশাই অনেক কষ্ট পেতেন। মায়ের পরামর্শে দাদাকে ঘরমুখো করার জন্য দাদার বিয়ে দেওয়া হলো। কিন্তু দাদার কোনো পরিবর্তন হলো না। ফুর্তি করার জন্যে দাদা দিনের পর দিন কলকাতায় পড়ে থাকতো। আমি মানি না। আর এদিকে আমার শান্তশিষ্ট লক্ষ্মী প্রতিমার মতো বৌঠান ঘরে মুখ লুকিয়ে কাঁদত। এর জন্যই বাবামশাই আরো বিব্রত বোধ করতেন। এদিকে আমি ছোটবেলা থেকেই ছিলাম অন্যরকম। বাড়ির মেয়েদের সঙ্গ আমার ভালো লাগতো। ছেলেদের পোশাকের থেকে মেয়েদের পোশাক ভালো লাগতো। একটু বড় হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি আর সবার মতো নই। আমার ভেতরের নারী সত্তা সব সময় আমার বাইরের পুরুষটির সাথে লড়াই করে জিতে যাচ্ছে। সেই আমাকে পরিচালিত করছে। বহিরঙ্গেও একটু একটু করে সে আমাকে নারীত্বের দিকে ঠেলে দিচ্ছে। আমার সমবয়সী মেয়েদের ঋতুস্রাব হয়েছে শুনতে পেলে প্রবল কষ্ট হতো। আমার মনে হতো আমি কেন ওদের মতো পুরোপুরি মেয়ে হলাম না। কোন পাপে এই অর্ধনারীশ্বরের জীবন টেনে চলতে হচ্ছে। জমিদার বাড়ির ছেলে হিজড়েদের মতো আচরণ করে সেই নিয়ে কানাঘুষো, প্রচুর গুঞ্জন শুরু হয়েছিল। তাই আমার মা প্রবলভাবে চাইলেন আমাকে পুরুষ করে তুলতে। তার জন্য তিনি নিত্য নতুন পদ্ধতি নেওয়া শুরু করলেন। একবার আমার বিবাহ দিতেও চেয়েছিলেন, কিন্তু এবার আমার বাবামশাই এর বিরোধিতা করলেন। সম্ভবত বড় বৌঠানের করুণ পরিণতি দেখে বাবামশাই আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাননি। বাড়ির মধ্যে একমাত্র বাবামশাই আমার অবস্থাটা উপলব্ধি করতে পারতেন। তবে শেষ অবধি হয়তো আমার বিয়ে দেওয়া হতো। কিন্তু হঠাৎ করেই 3 দিনের জ্বরে মা মারা যাওয়ায় তা আর হলো না। মায়ের মৃত্যু আমাকে গভীর দুঃখ দিলেও জোর জবরদস্তি বিবাহের হাত থেকে নিষ্কৃতি পাওয়ায় আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সবার সব বক্রোক্তির থেকে দূরে থাকার জন্যে আমি নিজেকে নিজের ঘরে স্বেচ্ছাবন্দি করলাম। একমাত্র বাবামশাই যখন জমিদারি পরিদর্শনে বের হতেন তখন মাঝে মধ্যে ওনার সঙ্গী হতাম। খুব অবাক হতাম এটা দেখে যে আমাদের গরিব গুরব প্রজাগুলো কিন্তু আমাকে দেখে হাসত না বা পিছনে কোনো বক্রোক্তি করতো না। বাবার মতো আমাকেও ওরা দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করত। আমার নিঃসঙ্গ জীবনে আমার একজনই বন্ধু ছিল। সে হলো বাবার নায়েব আদিত্যনারায়ণ ভট্টাচার্যের ছেলে জ্যোতি, জ্যোতিরাদিত্য ভট্টাচার্য। জ্যোতি কোনোদিন আমাকে অসম্মান করেনি। আমি পুরুষ না নারী সে নিয়েও কখনো ভাবেওনি। তবে আমি অনুভব করি কেবল ভগবানের মধ্যেই আমার ভালোবাসা আটকে নেই। আমি জ্যোতির প্রতিও গভীরভাবে অনুরক্ত। তাই জ্যোতির যে কোনো কিছুই আমার ভালো লাগে। এমনকি জ্যোতি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সহ ইংরেজি, বাংলা ও সংস্কৃত সাহিত্যের যে বইগুলো আমাকে এনে দেয়
সেগুলোও আমি বারবার পড়ি। তার থেকেই বিশ্বের নানা রকমের বিষয়ের উপরে আমি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। যদি আমার মনোভাব বুঝতে পারে, কিন্তু তা নিয়েও কিছু বলে না। এর জন্য আমাদের বন্ধুত্বে কোনো রকম কোনো চির ধরেনি। যদি কলকাতায় পড়াশোনা করত, আর যখন গ্রামে আসতো তখন আমার জন্য নানা রকম বই নিয়ে আসতো। ওর সাথে আমার আলোচনার বেশিরভাগটাই জুড়ে থাকতো বই এবং সমকালীন রাজনীতি। সব রকম বই পড়লেও আমার সব থেকে পছন্দের বিষয় ছিল বৈষ্ণব পদাবলী। পদাবলী চর্চার মধ্যে দিয়েই আমি যেন নিজেকে আবিষ্কার করতে শুরু করেছি। আমার মধ্যে রাধা ভাবের আধিক্য প্রকট হয়েছে। আমি কৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েছি। প্রতিদিন সকালে ও সন্ধেবেলায় আমাদের বাড়ির প্রতিষ্ঠিত রাধা মাধবের যুগল মূর্তির সম্মুখে বসে আমি পদাবলী কীর্তন করি। তখন আমার পরনে থাকে রাধার মতো নীলাম্বরী বস্ত্র, গলায় তুলসীর মালা। আমি রাধা ভাবে ভাবিত হই আমার ভেতরের নারীকে নিয়ে। তখন আমার আর কোনো গ্লানি থাকে না। তবে এসবের মাঝেই আমার দাদার অত্যাচার বেড়েই গেল। কিছুদিন আগে দাদা একটি বাইজিকে আমাদের বাড়ির নাচমহলে এনে তোলে। ঠাকুর দাদার আমলে নাচমহল ব্যবহার করা হতো, তারপর তা বন্ধই ছিল। বাইজিটির নাম চম্পাবতী। সে ও তার দলবলের আগমনে অনেক দিন পরে আমাদের নাচমহলে আবার রোশনাই শুরু হলো। দাদা সপারিষদ সেখানেই বাস করা শুরু করলো। বাবা মশাই সব শুনে দাদাকে এই কাজের জন্য ভর্ৎসনা করলেও দাদা বাবার কথায় কান দিল না। এদিকে সেই সময় আমার বৌঠান গর্ভবতী। আমাদের বংশের প্রথম বংশধর আসছে, এই আনন্দে আমরা সবাই খুব খুশি ছিলাম। বাবা মশাই অন্দরমহলের মহিলাদের বৌঠানের প্রতি বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু দাদার অন্দরমহলে দীর্ঘদিনের অনুপস্থিতি বৌঠানকে নিতান্তই বিচলিত করে তোলে। আর ওই অবস্থায় নিজের শরীরের প্রতি চরম অবহেলা শুরু করেন তিনি। তারপর এক ঝড় জলের রাতে বৌঠান একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে চিরজীবনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেন। এতে বাবা মশাই আরও মুষড়ে পড়েন। এদিকে প্রজাদের উপরও দাদার অত্যাচার ক্রমশ বাড়ছিল। দাদা বাবা মশাইকে কয়েকবার খুনের হুমকিও দিয়েছে। নাচমহলে বাইজির পিছনেও দাদা দেদার টাকা ওড়ানো শুরু করেছিল, তবে সেটাও হয়তো বাবা মশাই মেনে নিতেন। কিন্তু মাঝে মাঝেই গ্রামের সমর্থ মেয়ে বউদের নাচমহলে তুলে ফুর্তি করাটা বাবা মশাই আর মানতে পারছিলেন না। বিশেষ করে এক সম্পন্ন মুসলিম প্রজার মেয়েকে দাদা নাচমহলে তুলে নিয়ে গেলে সেই নিয়ে প্রজাদের ভিতরে তুমুল বিক্ষোভ শুরু হয়। তারা বাবা মশাইয়ের কাছে আসে এর বিচার চাইতে। এবার বাবা মশাই শক্ত হন। তিনি প্রজাদের সামনেই আমাকে জমিদারির উত্তরাধিকারী মনোনীত করেন এবং দাদাকে ত্যায্য পুত্র করেন। দাদাকে কিছু অর্থ দিয়ে গ্রাম থেকে বহিষ্কার করা হয়। দাদা যে এর শেষ দেখে ছাড়বে এই হুমকি দিয়ে ওই বাইজির সাথেই গ্রাম ছেড়ে চলে যায়। তবে আমার মন বলছিল দাদা এত সহজে হার মানবে না। গত বছর অর্থাৎ 1905 সালের 16ই অক্টোবর ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বাংলাকে ভাগ করা হয়েছে। ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে তামাম বাংলা। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বাংলার সকল জনগণকে এক সূত্রে বেঁধে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে উনি রাখী বন্ধন উৎসবের সূচনা করেন।
আমাদের জমিদারিতে মুসলিম প্রজা নেহাত কম নয়, তবে আমরা কোনোদিন ধর্ম দেখে প্রজাদের বিচার করিনি। হিন্দু জমিদারের শাসন থাকলেও অনেক মুসলিম জমিদারির উচ্চ পদ অলঙ্কৃত করে আছেন। আমাদের বাড়ির দুর্গাপূজাতে যেমন মুসলিম প্রজা থেকে রাজকর্মচারী সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, তেমনইভাবে ঈদেও জমিদার বাড়িতে উপহার আসে। সম্ভ্রান্ত মুসলিম প্রজা থেকে সাধারণ প্রজারা আমাদের দাওয়াত দেয়, আমরাও সাধ্যমতো তাদের নিমন্ত্রণ রক্ষা করি। এই অবস্থায় আমি আর জ্যোতি মিলে ঠিক করলাম, কবিগুরুর দেখানো পথে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রজাদের নিয়ে রাখি বন্ধনের উৎসব করব আমরা। বাবা মশাইও আমাদের কাজে মদত দিলেন। ঠিক হলো, আমাদের বাড়ির গায়ে যে মরা বাতাসি নদীটা আছে, তার পাড়ের ঈদের দিন আমরা রাখি বন্ধনের উৎসব করব। জ্যোতি ইতিমধ্যেই স্বদেশীদের দলে নাম লিখিয়েছে। আমি ওর কাছ থেকে শুনি দেশ স্বাধীন হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্যে কিভাবে ওরা লড়াইয়ে নেমেছে। আমার খুব ইচ্ছে করে ওদের সাথে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে, কিন্তু আমি জানি আমার এই অর্ধনারীশ্বর দেহ হয়তো ওদের বিড়ম্বনায় ফেলবে। তবে স্বাধীন দেশের স্বপ্ন আমি দেখি, তাই স্বদেশীদের নিয়মিত অর্থ সাহায্য করি। জ্যোতিকে বলেওছি স্বদেশীদের যে কোনো রকম সাহায্য করতে আমি প্রস্তুত। সেদিনটা ছিল প্রকৃত অর্থেই একটা উৎসবের দিন। ঈদ আর আমাদের রাখি বন্ধন, এই দুই অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই সারা গ্রামে সাজো সাজো রব। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এসেছিল এই অনুষ্ঠানে সামিল হতে। বাতাসির পাড়ে শামিয়ানা টাঙিয়ে বড় মঞ্চ পাতা হয়েছিল। আমরা সবাই বাতাসির পবিত্র জলে স্নান করে মঞ্চের উপরে রাখি সাজিয়ে বসেছিলাম। কলকাতা থেকে এসেছিল স্বদেশী গানের দল। মঞ্চের একদিকে তারা গান গাইছিল, আর অন্যদিকে বাবা মশাই বসেছিলেন। আমরা ওনার সামনেই সকল প্রজাদের হাতে রাখি বাঁধছিলাম। উৎসবের আনন্দে চারিদিক মুখরিত হয়ে উঠেছিল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই থানার দারোগাবাবুর নেতৃত্বে সদর থেকে বিরাট পুলিশ বাহিনী আসে জ্যোতিকে অ্যারেস্ট করতে। শুধু তাই নয়, তারা এসে নিরীহ প্রজাদের উপর নির্বিচারের লাঠি চালানো শুরু করলো। এমনকি নিতান্ত বৃদ্ধ থেকে শিশুরাও ব্রিটিশ পেয়াদাদের লাঠির আঘাত থেকে রক্ষা পেল না। প্রজাদের আর্তচিৎকার, পেয়াদাদের হুঙ্কার, মানুষের হাহাকারে উৎসবের আনন্দ বিলীন হয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিপদ অনুধাবন করে বাবা মশাই আমাকে বলেন জ্যোতিকে নিয়ে পালাতে। তারপর তিনি মঞ্চ থেকে নেমে প্রজাদের রক্ষা করার উদ্দেশ্যে ওই ভিড়ের দিকেই এগিয়ে যান। আমি জ্যোতিকে নিয়ে বাতাসি পেরিয়ে বড় নদীর পাড়ে এসে উঠি। তারপর ডিঙি নৌকা নিয়ে ভেসে যাই সুন্দরবনের গভীরে অন্য এক তালুকের উদ্দেশ্যে। এই তালুকটা সুন্দরবনের এত গভীরে যে সেখানে বাইরের লোকজন সচরাচর আসে না। আগে এখানে চাষাবাদ কিছুই হতো না। বাবা মশাই এখানকার প্রজাদের সাহায্য করায় তাদের অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে আমাদের একটা জমিদারি কোঠা আর কয়েকজন বিশ্বস্ত কর্মচারী আছে। জ্যোতিকে সেখানে রেখে পরের দিন আমি চলে এলাম আমাদের বাড়িতে। বাড়ি এসে শুনলাম প্রজাদের বাঁচাতে গিয়ে বাবা মশাই লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। আমি সেই শুনে দৌড়ে বাবা মশাইয়ের ঘরে গেলাম। ওখানে গিয়ে নায়েব মশাইয়ের কাছে শুনি দাদাই নাকি সদরে গিয়ে বাবা মশাইয়ের নামে নালিশ ঢুকে এসেছিল। জ্যোতির খবর আর বাবা মশাই যে স্বদেশীদের নিয়মিত অর্থ সাহায্য করেন তার খবরও নাকি দাদাই দিয়েছিল। আমার নিজের দাদা যে এত নিচে নেমে যাবে তা ভাবতেও পারিনি। আমি বিষণ্ণ মনে বাবা মশাইয়ের ঘরে গেলাম। উঁচু বড় পালঙ্কে বাবা মশাইকে শোয়ানো হয়েছে। ওনার মাথায় বড় ব্যান্ডেজ বাঁধা।
আর চোখ দুটো অর্ধোন্মিলিত। শেষ বিকেলের মরা আলো বাবা মশাইয়ের মুখে পড়ে অদ্ভুত এক আলো আঁধারির চাপড়ি কেটেছে। তার সারা মুখে অপরিসীম প্রসন্নতা ছড়ানো। খোলা জানলা দিয়ে বাতাসের গা থেকে হিমশীতল ঠান্ডা বাতাস এসে ঘরের বাতাসকে বিষণ্ণ করে তুলেছে। কবিরাজ মশাই বাবা মশাইয়ের নাড়ি ধরে বসে আছেন। আমি সামনে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছেন? উনি কিছু বলার আগেই বাবা মশাই অতি কষ্টে চোখ খুললেন। হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলে কাছে ডাকলেন আমাকে। আমি সামনে যেতে কোমর থেকে একটা চাবি বের করে আমার হাতে দিয়ে বললেন, এই সিন্ধুকে যা আছে তা অর্ধেক তোমার আর অর্ধেক তোমার ভাইপোর। চেষ্টা করো তোমার ভাগের অর্থ ভালো কাজে লাগাতে। নাম শুরু করো। আমি ঘরের দরজা খুলে দিয়ে বাবা মশাইয়ের পায়ের তলায় বসে নাম গান শুরু করলাম। কবিরাজ মশাই এসে বাবা মশাইকে দেখে বললেন, অন্তিম শ্বাস উঠে গেছে। সবাই এসে বাবা মশাইয়ের মুখে গঙ্গা জল দিল। সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার একটু পরেই বাবা মশাইয়ের প্রাণবায়ু বেরিয়ে গেল। গভীর রাতে বাতাসের তীরে গ্রামের অগণিত প্রজাদের চোখের জলকে সাক্ষী রেখে আমি বাবা মশাইকে দাহ করলাম। আমি বুঝতে পেরেছিলাম যে দাদা অত সহজে সম্পত্তির ভাগ ছাড়বে না। তাই পরের দিনই বাবা মশাইয়ের কথা মতো সিন্ধুকের সমস্ত সোনা ও মূল্যবান রত্নরাশি একটা পেটিকাতে ভরে নিলাম। তারপর সিন্ধুকের চাবি নায়েব মশাইয়ের কাছে দিয়ে বললাম, এতে যা অর্থ আছে তা সরিয়ে আপনি নিজের কাছে রেখে দিন। দাদা এসে যেন এর কিচ্ছুটি না পায়। জ্যোতি ওই তালুকে রয়েছে। আজ রাতের মধ্যেই জ্যোতির হাতে এই রত্নপেটিকা আমি তুলে দেব। দেশ মাতৃকার উদ্দেশ্যে আমি এই সম্পদ নিবেদন করব। তাই সূর্য মধ্য গগনে থাকতেই আমি ওই তালুকের উদ্দেশ্যে রওনা দিলাম। তালুকে পৌঁছে শুনলাম জ্যোতি আমার জন্য একটা চিঠি লিখে তালুক ছেড়ে চলে গেছে। আমি বিষণ্ণ মনে চিঠিটা পড়া শুরু করলাম। খাতার ওই পাতাটায় আর কিছু লেখা নেই। পাতা উল্টে দেখলাম লাল কালি দিয়ে লেখা একটা চিঠি, পাতার সঙ্গে আটকানো। তবে সেটাকে চিঠি না বলে চিরকুট বলাই ভালো, কারণ এই চিঠিতেও কোনো তারিখ বা কোনো ঠিকানা দেওয়া নেই। খুব তাড়াতাড়িতে লেখক চিরকুটটা লিখেছেন। আমি সেটা পড়তে শুরু করলাম। প্রিয় চন্দ্র, আমি এই তালুক ছেড়ে চলে যাচ্ছি। জানি লুকিয়ে থাকার জন্য এই মুহূর্তে এই জায়গার থেকে ভালো জায়গা আর নেই, তবুও চলে যাচ্ছি। কারণ আমি জানি আজকাল তুই আর আমাকে খালি তোর বন্ধু ভাবিস না, তার থেকে অন্য কিছু ভাবিস। দুদিন আগেও রাতে তুই আমাকে অন্যরকম ভাবে চাইছিলি। সেদিন মাঝরাতে তোর শরীরের চাপে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি বুঝি বন্ধু তোর অসুবিধাটা, কিন্তু চন্দ্র, আমি মহাপুরুষ নই। আমি কেবল আমার বিবাহিত স্ত্রীর সাথেই শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারি, অন্যত্র নয়। আর আমার চোখে তুই আমারই মতো একজন পুরুষ। তোর কাছে আমার অনেক ঋণ। তুই না থাকলে আজ হয়তো আমি হাজতে থাকতাম। তবে আমি জানি দেশমাতৃকার প্রতি তোর ভালোবাসায় কোনো খাদ নেই। দেশমাতৃকার কাজে যেদিন তোকে দরকার হবে সেদিন আবার আমি তোর কাছে আসব।
বিদায় বন্ধু, জ্যোতি। এরপরে বেশ কয়েক পাতায় কিছু লেখা নেই। তারপর আবার লেখা শুরু হয়েছে, তবে এই লেখার ছত্রে ছত্রে বিষণ্ণতা ফুটে উঠেছে। বাবার পরলৌকিক কাজ করার জন্য আমি গোপালপুরে যেতে চেয়েছিলাম, কিন্তু নায়েব মশাই এখানে লোক পাঠিয়ে আমাকে ওখানে যেতে বারণ করে দিয়েছেন। পুলিশ এসে জ্যোতি আর আমার খোঁজ করে গেছে। অগত্যা এখানে বসেই বাবা মশাইয়ের পরলৌকিক কাজ করেছিলাম। বেশ কিছুদিন পরে নায়েব মশাই এসেছিলেন। ওনার কাছে এসে শুনলাম দাদা চম্পাবাইকে নিয়ে বাড়ি দখল করেছে। সেখানে এখন চরম অরাজকতা চলছে। আর শুধু তাই নয়, দাদা পাগলের মতো সিন্ধুকের ধন সম্পদের খোঁজ করছে। আমাদের একমাত্র বংশধর ধৃতিকান্ত এখন জ্যোতির স্ত্রী সরমা বৌঠানের কাছে মানুষ হচ্ছে শুনে আমি শান্তি পেলাম। দাদাই নাকি ধৃতির দায়িত্ব নিতে চাননি। তবে নায়েব মশাইকে বাবা মশাইয়ের ইচ্ছের কথা আমি জানালাম। ধৃতির ভাগটা আমি ওনাকে দিতে চাইলাম। উনি বললেন, ওই সম্পদ বড় পবিত্র, আগে ধৃতি বড় হোক। যদিও লোভমুক্ত পুরুষ হয় তবেই এই সম্পদ পাবে, নচেত নয়। এই সম্পদ আমি দেশমাতৃকার কাছে উৎসর্গ করতে চাই। জ্যোতির হাতে এই সম্পদ তুলে দিয়ে আমি কৃষ্ণের সেবায় আমার এই বিড়ম্বিত জীবনকে উৎসর্গ করব। জ্যোতির খোঁজ পাওয়া গেলে তোমার ইচ্ছের কথা আমি জ্যোতিকে বলবো। বেশ কিছুদিন হয়ে গেল আমি এই নির্জন দ্বীপে রয়েছি। এই তালুকটার কথা দাদা জানেই না। আমি বার দুয়েক বাবা মশাইয়ের সাথে জমিদারি পরিদর্শন করতে গিয়ে এই তালুকে এসেছিলাম। এইরকম আরও কিছু তালুক আমাদের আছে যার খবর স্বয়ং জমিদারের কাছেও নেই। তবে আমি আর গোপালপুরে ফিরে যাইনি। এখানেই রাধাকৃষ্ণের মন্দির স্থাপন করে কৃষ্ণের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছি। এবছর সুরাটের অধিবেশনে কংগ্রেস ভাগ হয়েছে বলে শুনেছি। যদি নাকি চরমপন্থী বালগঙ্গাধর তিলকের মতাদর্শে দীক্ষিত হয়ে বোমা বন্দুক হাতে তুলে নিয়েছে। এ তালুকে আমারই মতো কিছু বৃহন্নলা থাকে। তারা রোজ আসে আমার নাম গান শুনতে। শুধুমাত্র পুরুষ বলে আমি জ্যোতিকে পেলাম না, এই ব্যথা আমার বুকে তীরের মতো বাঁধে। আমি রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের প্রেমে নিমজ্জিত হয়েছি। তার মধ্যে দিয়েই জ্যোতির সাথে বিচ্ছেদের ব্যথা ভুলতে চেষ্টা করছি। এখন আমি নিজেকে একজন নারী মনে করি, তাই আমার পুরুষাঙ্গটা আমার কাছে বাড়তি বোঝা বলে মনে হয়েছিল। আমি ওই বৃহন্নলাদের সাহায্যে আমার পুরুষাঙ্গ ছেদন করেছি। তবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজটা করার পর আমার শরীর ভালো নেই। যৌনাঙ্গের ঘা শুকোচ্ছে না, কিন্তু সেই নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। আমার শরীর থেকে আমি পুরুষের চিহ্ন মুছে দিতে পেরেছি, এতেই আমি খুশি। খাতার কটা পাতা ছেড়ে আবার লেখা। আজ আমার জীবনের বড় আনন্দের একটা দিন। নায়েব মশাইয়ের চিঠি পেয়েছি। জ্যোতি আসবে। সামনের পূর্ণিমার তিথিতে রাত্রি প্রথম প্রহরে জ্যোতি আসবে বাতাসির পারে। আমি ভেবেছি তখনই আমি ওর হাতে ওই পেটিকাটা তুলে দেব। মাঝের কদিন উত্তেজনার কারণে আমার রাতের ঘুম হয়নি। এই হয়তো জ্যোতির সাথে আমার শেষ দেখা। আমার শরীরটা ভালো নেই। যৌনাঙ্গে ঘা, তার সাথে রোজ রাতে জ্বর। পূর্ণিমার দিন সূর্যাস্তের পরে ওই পেটিকাটা এবং আমার সর্বসময়ের সঙ্গী
এই খাতা ও পেনটা নিয়ে ডিঙি নৌকায় চড়ে আমি গোপালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আকাশে আজ রূপোর থালার মতো চাঁদ উঠেছে। রূপলি জ্যোৎস্না বিশ্ব চরাচরে মায়াবী রূপকথার জাল বুনছে। পূর্ণিমার ভরা কোটালের জলে বড় নদী আজ পূর্ণ যৌবনা যুবতীর ন্যায় ভর বারন্ত। তারই মাঝে আমার ছোট্ট ডিঙিটা মোচার খোলের মতো ভেসে চলেছে। চপলা যুবতীর মতো কখনো কখনো ছোট বড় ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে আমাকে। রাত্রি 1 প্রহরের মধ্যেই আমি গোপালপুরে পৌঁছে গেলাম। আজ প্রায় 2 বছর পর আমি গোপালপুরে পা দিলাম। ডিঙি নৌকাটা বাতাসির পাড়ে বেঁধে রেখে অপেক্ষা করতে থাকলাম জ্যোতির জন্যে। কিন্তু একটু সময় পরেই জ্যোতিদের বাড়ির দিক থেকে কান্নার আওয়াজে আমি চঞ্চল হয়ে উঠলাম। কি হলো আবার ওদের বাড়িতে? আমি পেটিকাটাকে লুকিয়ে চলে এলাম জ্যোতিদের বাড়ি। সেখানে এসে শুনলাম আজ জ্যোতির এখানে আসার কথা কোনোভাবে দাদা জানতে পেরেছে। ও গিয়ে সেই খবর তুলেছে দারোগার কানে। দারোগা বিরাট পুলিশ বাহিনী নিয়ে জ্যোতিকে ধরার জন্য এসেছিল। আর সেই সময় পুলিশের গুলিতে জ্যোতি মারা গেছে। সব শুনে আমি আর থাকতে পারলাম না। দাদা এত নীচ হয়ে গেছে। ওর জন্যে প্রথমে আমার বাবা, তারপর আমার জ্যোতি পৃথিবী ছেড়ে চলে গেল। এমনকি আমার সতী সাথী বৌঠানকেও পরোক্ষভাবে ওই মেরেছে। আমি রাগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাড়িতে চলে এলাম। পুরো বাড়িটা আজ খাঁ খাঁ করছে। সন্ধে নামলে যে বাড়ি প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠত, যার প্রতিটি গবাক্ষে প্রতিটি অলিন্দে জ্বলত দ্বীপের শিখা, আজ সে বাড়ি নিষ্প্রদীপ। এমনকি রাধা গোবিন্দের মন্দিরেও পড়েনি শান্ত প্রদীপ। কেবল গাছগাছালির ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে নিস্তব্ধ এক আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। এই আলো আঁধারির মধ্যে দিয়ে প্রশস্ত অলিন্দ পার হয়ে সিঁড়ি বেয়ে উঠে এলাম দাদার ঘরে। দাদা তখন বসে বসে মদ্যপান করছিল, আর তার একটু দূরে দাঁড়িয়ে চম্পাবাই অসভ্য ভাষায় দাদাকে গালি দিচ্ছিল। আমি পিছন থেকে গিয়ে পড়লাম দাদার উপরে। তারপর আমার উত্তরীয়টা দিয়ে ফাঁস লাগিয়ে দিলাম দাদার গলায়। দাদা কিছু বলার আগেই উত্তরীয়টা ধরে মারলাম একটা হ্যাঁচকাটা। সেই টানে দাদার অন্তিম নিঃশ্বাস বের হয়ে গিয়ে জিভটা বেরিয়ে এলো। কি করলে তুমি? চম্পাবাই আমার দিকে ছুটে এসেছিল। আমি তাকে বললাম, না, আমাকে বাধা দিতে এলে আপনারও এই অবস্থা হবে। সে সভয়ে পিছিয়ে গেল। আমি দাদার দেহটা তুলে নিয়ে বাতাসির পাড়ে চলে এলাম। তারপর ডিঙি বেয়ে বড় নদীতে গিয়ে দাদার দেহটা ভাসিয়ে দিলাম। এরপর আমি চলে এলাম জ্যোতিদের বাড়িতে। অপেক্ষা করতে থাকলাম জ্যোতিকে শেষ দেখার জন্যে। 2 দিন পরে জ্যোতির দেহটা পুলিশ হেফাজত থেকে নায়েব মশাই অনেক কষ্টে গ্রামে নিয়ে এলেন। সেদিন সন্ধ্যায় সূর্য ডোবার আগেই বাতাসির পাড়ে জ্যোতির চিতা জ্বলে উঠল। আমি শূন্য চোখে সেই দিকে চেয়ে হাহাকার করে উঠলাম। ভেবেছিলাম খুন করার জন্য এর মধ্যে হয়তো চম্পাবাই পুলিশের কাছে নালিশ জানাবে, কিন্তু তেমন কিছু হলো না। আজ রাতেই আমার এই খাতায় শেষ লেখা। কালই আমি নায়েব মশাইয়ের হাতে এই খাতা তুলে দিয়ে আমার পুরনো আস্তানায় চলে যাব। আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না। ওখানে বৃহন্নলাদের বলেছি আমি মরলে তারা যেন অন্য বৃহন্নলাদের মৃতদেহের মতো আমার দেহটাও ঝাঁটা পেটা করে। তাতে নাকি পরজন্মে
আর সবার মতো নারী অথবা পুরুষের জীবন পাবো। এ জন্মের কষ্ট এ জন্মেই শেষ হয়ে যাবে। ধৃতি যদি প্রকৃত মানুষ হতে পারে তবেও এই সম্পদ পাবে, নচেত তা সঞ্চিত থাকবে প্রকৃত বংশধরের আশায়। আজ সারা সন্ধ্যা ধরে সেই ব্যবস্থাই করে এলাম। আমি জানি এই লেখার কোনো সাহিত্যগুণ নেই, কিন্তু এ আমার মনের কথা, আমার মনের ভাষা। বিদায় বন্ধু। খাতাটা বন্ধ করার সময় দেখলাম বাঁধানো চামড়া এক জায়গায় কাটা, আর সেখানটা একটু উঁচু হয়ে রয়েছে। আমি সেদিকে আঙুল ঢুকিয়ে অতি কষ্টে একটা ভাঁজ করা কাগজ বের করলাম। কাগজটা খুলে দেখি তার একদিকে লেখা, কর্মকান্ত পূষা ঘরে ফেরার পরে অম্বর তার রূপোর তরবারি খোলে, দীর্ঘ বিরহ সাঙ্গ করে শৈবালিনীর শুষ্ক বুকে অপ তার ভালোবাসার চুম্বন আঁকে। রিপুর তাড়নামুক্ত পুরুষ সেদিন যদি আসে মোর দুয়ারে, উজাড় করিয়া দেব তারে যা আছে মোর অন্দরে। এবার আমি কাগজটা উল্টো করলাম, দেখি সেখানে লেখা আছে, কমব্রেটেসিয়াই পরিবারের আমি, অস্পৃশ্য তুর্কি, তবুও পাই পূজা হয়ের কল্যাণে। আমারই অটবি গবাক্ষ মাঝে সযত্নে রাখিলাম দিক নিদর্শন। হাতের লেখা দেখে বুঝলাম এ লেখাও চন্দ্রকান্তেরই। খাতাটা বন্ধ করে চুপ করে শুয়ে রইলাম। এখন বেশ রাত, সারা পাড়া ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। মনে মনে ভাবছিলাম, আজ থেকে 115 বছর আগে লেখা খাতার ভাষা এত ঝরঝরে, এত সাবলীল। সেই সময়ের নিরিখে এরকম চলিত গদ্যে লেখা সত্যি আশ্চর্যের ব্যাপার। কিন্তু সত্যি কি আমি সেই সম্পদ পেতে পারি? আর আমি কি আদৌ রিপুমুক্ত পুরুষ? কিন্তু তার আগের লাইনগুলোতে কি বলা আছে? খাতা থেকে কাগজটা বের করে নিয়ে আমি আলাদা করে সরিয়ে রাখলাম। দুদিন ধরে অনেক ভেবে দেখলাম, কিন্তু কাগজটার কোনো মানেই বুঝতে পারলাম না। আজ দুপুরে একটা কাণ্ড হলো। সামনেই বইমেলা, আবার তার মধ্যেই নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চলে এসেছে। স্কুলের বইগুলো সব আলাদা করে সরিয়ে রাখছিলাম আমি, আর তখনই একটা বাংলা ব্যাকরণ বইয়ের দিকে নজর চলে যায় আমার। এই বইটা তো আমিও পড়েছি। কৌতূহলী হয়ে বইটা খুলে একটু দেখছিলাম, তখনই এক জায়গায় সূর্যের সমার্থক শব্দে লেখা দেখলাম পূষা। মুহূর্তে আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। আমি কাগজটা খুলে দেখলাম, কর্মক্লান্ত পূষা ঘরে ফেরার পরে, তার মানে সূর্য ক্লান্ত হয়ে ঘরে ফেরে, মানে সূর্যাস্তের পরে। অম্বর তার রূপোর তরবারি খোলে, মানে আকাশে রূপোর তরবারি। ও চাঁদ, প্রতিপদের এক ফালি চাঁদ, দীর্ঘ বিরহ সাঙ্গ করে শৈবালিনীর শুষ্ক বুকে, মানে নদীর শুকনো বুকে, মানে অপমানিত জল তার ভালোবাসার চুম্বন আঁকে। হঠাৎ আমার মনে পড়ে যায় বাতাসী নদীর কথা। বাতাসীকে মরা নদী বলেছে চন্দ্রকান্ত, আবার বলেছে রাখি পূর্ণিমার দিন নাকি বাতাসীর জলে স্নান করেছে। আচ্ছা, অনেক সময়েই তো মরা নদীতেও অমাবস্যা বা পূর্ণিমার ভরা কোটালে জোয়ারের জল আসে, তারপর আবার ভাটার টানে চলেও যায়। নদীর বুকে সে সময় পড়ে থাকে অল্প জল আর পাঁক। তাহলে কি কোনো প্রতিপদ তিথিতে আমাকে গোপালপুর যেতে হবে? এরপর
দ্বিতীয় সূত্রটা নিয়ে আমি নাড়াচাড়া শুরু করলাম। কমরেটেসিয়ার শব্দটা নেটে সার্চ করে দেখলাম ওটা একটা শ্রেণীর গাছের বৈজ্ঞানিক নাম। মোট 530 রকমের গাছ এই পরিবারের অন্তর্ভুক্ত। তার মধ্যে বড় গাছ যেমন আছে তেমন অনেক ম্যানগ্রোভ শ্রেণীর গাছও আছে। আর গোপালপুর তো সুন্দরবন অঞ্চলে, তাহলে কি কোনো ম্যানগ্রোভ গাছের কথা বলা হয়েছে? দোকান বন্ধ করার সময় হয়ে আসছিল, তাই আমি তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করতে লেগে পড়লাম। ছুটির পরে রাস্তায় এসে মনটা খারাপ হয়ে গেল। আজই আমার এই কলেজ স্ট্রিটের শেষ দিন। মালিক পাওনা করি সব বুঝিয়ে 1 মাসের বাড়তি বেতন দিয়ে কাছ থেকে বরখাস্ত করেছে। এতদিনের চেনা জায়গায় 2 মাসের চেষ্টাতেও কোনো কাজ জোটাতে পারিনি। ভারাক্রান্ত মন নিয়ে কলেজ স্কোয়ারের পাশের পুকুরটায় এসে বসলাম। আকাশ আজ মেঘে ঢাকা। একটু আগেই টিপ টিপ করে 1 পশলা বৃষ্টি হয়, ঠান্ডাটা বেশ বেড়ে গেছে। স্ট্রিট লাইটগুলোকে কুয়াশা ঘিরে ধরে তার আলো ম্লান করে দিচ্ছে। ঘোর মশিলিপ্ত আকাশের মাঝে যে 2-1খানি নক্ষত্র রয়েছে, নগরীর আলোকোজ্জ্বল পথে তারাও ক্ষীণ আলো পাঠাতে চেষ্টা করছে। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না, হঠাৎ করেই ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস পড়ল। ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। আবার ঘাড় ঘুরিয়ে বসতে যাব, এমন সময় কি যেন একটা কানে কানে বলে উঠল, চলে যাও, গোপালপুর তোমার জন্য অপেক্ষা করছে। আমি চোখ রগড়িয়ে তাকালাম, কিন্তু কোথাও কাউকে পেলাম না। অথচ গলার স্বরটা খুব চেনা লাগছে। একটু ভাবার পরেই মনে হলো এ তো আমারই গলার স্বর, কিন্তু আমি কেন এই কথাগুলো বলবো? আর এখানে বসে কাজ নেই, বাড়ি যাই। ওখান থেকে বের হয়ে রাস্তায় এসেছি, হঠাৎ পেছন থেকে কে যেন হাতে একটা টান দিল। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমাদের ফুটপাতের স্কুলের ছেলে রহিম। বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের ফুটপাতের স্কুলটা বন্ধ হয়ে রয়েছে। রহিম বলল, দাদা, আমাদের আর পড়াবে না? আমাদের খাবার দেবে না? চল, আজ তোদের খাবার কিনে দেব। দেখলাম রহিমের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। দোকান থেকে শেষ পাওয়া বেতনের টাকা দিয়ে ওদের খাওয়ার আর কিছু বই খাতা কিনে বেশ রাত করেই বাড়ি ফিরলাম। আমাকে বিদায় দিতে গিয়ে ওদের অনেকেরই চোখ ছলছল করে উঠল। আবার কবে ওদের স্কুল খুলবে সেই চিন্তা ওদের সাথে সাথে আমাকেও বিচলিত করে তুলল। গভীর রাতে বাড়ি ফিরে ক্যালেন্ডারে দেখলাম কাল অমাবস্যা, অর্থাৎ পরশু মানে সোমবারই তো প্রতিপদ। সেই দিনই গোপালপুর যেতে হবে আমাকে। মনে মনে স্থির করলাম, নিজের জন্য না হোক ওই বাচ্চাগুলোর জন্য আমাকে ওখানে যেতে হবে। শুধুমাত্র পয়সার জন্য ওদের স্কুল বন্ধ হতে পারে না। তারপর যা থাকে কপালে। সোমবার খুব সকালে উঠেই আমি গোপালপুর উদ্দেশ্যে রওনা দিলাম। কদিন আগে হঠাৎ বিকেলের ডাকে একটা চিঠি এসেছিল। আমি চিঠি খুলে দেখি ওতে আমার জেঠতুতো দাদা নিহারদার মৃত্যু সংবাদ রয়েছে। জ্যাঠার মতো নিহারদাও খুব স্বার্থপরার লোভী ছিল। আগে 2-1বার আমি নিহারদাদের বাড়ি গিয়েছি, কিন্তু ভালো ব্যবহার পাইনি। এমনকি জ্যাঠার মৃত্যুর পরেও বাবা যে অত করল, তখনও ভালো ব্যবহার করেনি। তবু আত্মীয় বলে কথা, তাই ওদের বাড়ি গিয়েছিলাম। গিয়ে শুনলাম নিহারদার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। জ্যাঠামশাইয়ের নির্দেশ অমান্য করেই নিহারদা গোপালপুরের সম্পত্তির খোঁজে গিয়েছিল। আর তার পরদিন আমাদের গোপালপুরের বাড়িতেই নিহারদাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টা আমাকে সেদিন থেকেই ভাবিয়ে তুলেছিল। নিহারদার যথেষ্ট অর্থ আছে, তাও সে লোভ করেছিল।
আর তার ফলই তাকে ভোগ করতে হয়েছে। বাসে যেতে যেতে বাবার কথাই ভাবছিলাম। বাবা বলেছিল লোভে পাপ, কিন্তু আমার তো সত্যি দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাছাড়া আমি তো শুধু আমার জন্য যাচ্ছি না, ফুটপাতের ওই বাচ্চাগুলোর জন্যেও যাচ্ছি। ইচ্ছে আছে যদি সত্যিই কিছু সম্পত্তি পাই, তা দিয়ে ওদের ওই স্কুলের জন্য একটা বাড়ি বানাবো, তার সাথে একটা ছাত্রাবাস, যেখানে ছাত্রেরা বিনে পয়সায় থেকে পড়াশোনা করতে পারবে। মাকে নিহারদার মৃত্যু বা আমার কাজ চলে যাওয়া এসব কোনো কথাই বলিনি। কি দরকার? এমনিতেই বাবা মারা যাওয়ার পরে নানা চিন্তায় মানুষটা অস্থির হয়ে রয়েছেন, তার উপর এগুলো বললে আরও দুশ্চিন্তা বাড়ত। বাসে বসে এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। হঠাৎ করে একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম ভেঙে দেখলাম বাসের একটা দিকে টায়ার ফেটে গেছে। টায়ার সারিয়ে বাসের যেতে বেশ দেরি হবে। অগত্যা নেমে দেখি আকাশ কালো করে এসেছে। খালাসি টায়ার আর যত্নপাতি নিয়ে বাস ঠিক করতে বসল। আর সেই সময়েই তুমুল ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ঝড়ের বেগ বাড়তে থাকলো, তার সাথে তুমুল বৃষ্টি। বেলা 10টাতেই যেন রাতের অন্ধকার নেমে এসেছে। টানা 3 ঘন্টা ঝড় বৃষ্টি, আর তারপর আরও ঘণ্টাখানেকের চেষ্টায় বাসের টায়ার ঠিক করে দুপুর 2টো নাগাদ বাস চলা শুরু করলো। যেখানে 1টার মধ্যে গোপালপুর পৌঁছানোর কথা, সেখানে বাস জল কাদা ডিঙিয়ে ঢিকির ঢিকির করতে করতে সন্ধে 6টায় গোপালপুরে এসে থামল। বাস থেকে নেমে দেখলাম চারিদিকে বেশ অন্ধকার। শীতের দিন, তার উপরে ঝড় বৃষ্টি হয়েছে। সব নিয়ে এই ছোট্ট গ্রামটায় এখন প্রায় গভীর রাত। গোপালপুরে আমার চেনা বলতে শুধু মাধব। ও আগে কলেজ স্ট্রিটে আমাদের দোকানে কাজ করত। আমি গোপালপুর আসছি বলায় সে বাস স্ট্যান্ডে থাকবে বলেছিল। কিন্তু বাস স্ট্যান্ডে নেমে জনমানুষের চিহ্ন পেলাম না। পকেট থেকে ফোন বের করে দেখলাম ফোনের চার্জ শেষ। কখন যেন তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন দেখলাম দূরে একটা আলোর বিন্দু। সেই আলো দেখেই এগিয়ে চললাম। কাছে গিয়ে দেখি একটা ছোট্ট চায়ের দোকান। দোকানি ঝাঁপ ফেলার আগে দ্রুত হাতে তার দোকান গুছিয়ে নিচ্ছিল। আমি গিয়ে তাকে নিজের পরিচয় দিলাম। তারপর মাধবের কথা জিজ্ঞেস করতেই দোকানি বলল, ঝড়ে মাধবের বাড়ির চাল উড়ে গেছে। ও এখন ওই পরিবার নিয়ে পাশের গ্রামে মাসির বাড়ি গেছে। আপনারা ফোন করছিল, পায় নাই। ও আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তবে ওই যাওয়ার আগে মাধব নায়েবের বাড়ি থেকে এই বাড়ির চাবি এনে আমারে দিয়ে গেছে। আর বাড়িও কিছুটা সাফ সুতরা করে রেখে গেছে। আজ রাতটা আপনি কোনো রকম ওইখানে কাটান, তারপর দিই কি হয়। বলে দোকানি আমার হাতে একটা চাবি আর একটা প্যাকেট দিয়ে বলল, এই যে এইটা বাড়ির চাবি, আর এই প্যাকেটে পাউরুটি বাতাসা আছে, খেয়ে নেবেন। ও হ্যাঁ, আর একটা মোমবাতি দেশলাই আছে, ওখানে গিয়ে জ্বালিবেন, ঠিক আছে? আসেন আসেন, আমার সাথে আসেন। আমি দোকানির পিছন পিছন হাঁটতে লাগলাম। দোকানি যেতে যেতে বলল, জানেন, কদিন আগেও কলকাতা থেকে আপনারই মতো এক বাবু এসে এই জমিদার বাড়ির বংশধর বলে পরিচয় দিছিল। পরদিন তারে এই বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। সেটা কি ওইখানে ওই গুপ্তধনের খোঁজ করতে গেছিল। আজ আবার আপনি যাচ্ছেন। সাবধানে থাকবেন মশাই। এতদিন এ বাড়ি খোলাই পড়েছিল। এই ঘটনার পরে এই জমিদার বাড়ির যিনি নায়েব ছিলেন, তার মেয়ের পরিবার এখনও এই গ্রামেই থাকে। তো তারা গিয়া ওই বাড়িতে তালা লাগাই দিয়েছিল। আজ মাধব সাইতি তারা চাবি দিয়েছে। ও এইটাও রাইখা দেন। বলে লোকটি আমার হাতে একটা টর্চ লাইট ধরিয়ে দিল। চলতে চলতেই পথটা কিছুটা নিচে নেমে গেল। আমরাও ওই পথ দিয়ে নিচে নামলাম। আর তখনই বাঁ হাতে দেখলাম এক পেল্লাই বাড়ি। এ যেন আকাশের গায়ে গিয়ে মাথা রেখেছে। দোকানি বাড়িটা দেখিয়ে বলল, এই যে আপনাদের বাড়ি, যান ভেতরে যান, আমি আসি। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে হন হন করে হেঁটে গ্রামের পথে অদৃশ্য হলো। আমিও বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকলাম।
টর্চ লাইটটা জ্বালিয়ে আমি গেট পার হয়ে সোজা এগোলাম। দুপাশে ঝোপঝাড় ভর্তি। একমাত্র এই পথটা মনে হয় এককালে শান বাঁধানো ছিল। এই পথ ধরে খানিকটা এগিয়ে এসে একটা প্রকাণ্ড দরজার সামনে দাঁড়ালাম। একেই বোধহয় বলে সিংহ দরজা। তবে দরজা অনুপাতে তালাটা একেবারেই বেমানান। কোনো রকমে টেনে টুনে মোটা হাতল দুটোকে একত্রে করে তালাটা লাগানো। আমি তালাটা খুলে ভেতরে ঢুকে দেখলাম বড় একটা বাঁধানো উঠোন। টর্চের আলো চারিদিকে ফেলে দেখলাম উঠোনকে ঘিরে 3 তলা বিরাট বাড়ি, চওড়া অলিন্দ, আর তার পিছনে সার সার ঘর। মাধব কোন ঘরটা পরিষ্কার করেছে কে জানে। আমি উঠান পার হয়ে সামনের একটা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দরজাটা খোলায় রাখলাম। তবুও ঘরের ভেতরে একটা ভ্যাপসা গন্ধ আর কি বিভৎস একটা দম বন্ধ করা গরম। এই শীতের দিনে এইরকম গরম কেন এই ঘরে? মোমবাতিটা জ্বালিয়ে মেঝেতে রাখলাম। ক্ষীণ আলোয় দেখলাম ঘরের পিছনের দিকে দেওয়ালটা পুরো খসে পড়েছে। ওটা বোধহয় বাড়ির পেছন দিক। সেদিকে তাকিয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার, কেমন যেন একটা ভৌতিক পরিবেশ। ব্যাগ থেকে কাগজ বের করে মেঝেতে পাতলাম। তারপর কাগজের উপরে হাত পা ছড়িয়ে বসে অনুভব করলাম বেশ খিদে পেয়েছে। সত্যি তো, সেই কোন সকালে বাস একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখন খালি কটা কচুরি খেয়েছি। তারপর থেকে পেট পুরো ফাঁকা। দোকানির দেওয়া প্যাকেট থেকে বের করে পাউরুটি আর বাতাসা খেয়ে শেষ করে সবে বসেছি, এমন সময় আবার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস। এবার আমার ভয় লেগে গেল। চমকে উঠে ঘাড় ঘোরাতে যাব, এমন সময় হুড়মুড় করে বিরাট একটা শব্দ হল, আর তার সাথে সাথে মোমবাতিটা নিভে গেল। আমি টর্চটা জ্বালিয়ে দেখলাম ঘরের ছাদের বিরাট একটা চাঙড় ভেঙে পড়েছে। ভয়ের চোটে তাড়াতাড়ি আমার ব্যাগ আর টর্চটা এক হাতে নিয়ে আরেক হাতে মোমবাতিটা নিয়ে ঘরের পেছন দিক দিয়ে বের হয়ে এলাম। টর্চের আলো ফেলে ঝোপঝাড় ডিঙিয়ে একটা ঢালু মতো জায়গায় এলাম। এই জায়গাটায় জঙ্গল একটু কম। মনে মনে ভাবলাম আর ওই বাড়ির ভেতর যাচ্ছি না আমি, এখানেই দাঁড়িয়ে রাত কাটিয়ে দেব। তাও ভাগ্য ভালো এটা শীতকাল, অন্তত সাপের ভয় নেই। চারিদিক নিস্তব্ধ, খুটখুটে অন্ধকার। তবুও অন্ধকারে অনেকক্ষণ থাকতে থাকতে চোখটা যেন সয়ে আসছে। একটানা ঢালু জায়গাটায় দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা বেশ টনটন করছিল। তাই টর্চটা জেলে ঢাল বেয়ে নিচে নেমে একটা সমতল মতন জায়গায় দাঁড়ালাম। দেখলাম সামনে সরু মতন একটা নদী দেখা যাচ্ছে। একটা সরু পথ নদীর খাতের দিকে চলে গেছে। আচ্ছা, এটাই কি বাতাসি নদী? আমি টর্চ চালিয়ে নদীর দিকে এগিয়ে যাব, এমন সময় কি যেন একটা আমার মাথায় পড়ল। টর্চের আলো মাটিতে ফেলে সেটাকে তুলে দেখলাম একটা হরিতকি। একটু এগিয়ে গাছের নিচটাই দেখলাম এরকম আরও অনেক হরিতকি চারিদিকে পড়ে আছে। হঠাৎই আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। এটা কি তবে হরিতকি গাছ? পকেট থেকে ওই কাগজটা বের করলাম, টর্চ ফেললাম কাগজটার উপরে। হ্যাঁ, পেয়েছি। কমরেটেসিয়া পরিবারের আমি। হ্যাঁ, হরিতকিও তো কমরেটেসিয়া পরিবারের। বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া চেবুলা। অস্পৃশ্য তুর্কি, তবুও পাই পূজা হয়ের কল্যাণে। সত্যি তো, আমরা তো হরিতকিকে চলতি ভাষায় হর্তুকিও বলি, আর তুর্কিরা তো অস্পৃশ্যই ছিল। তুর্কির সামনে হ বসালে হর্তুকি, আর হর্তুকি তো আমাদের সব পূজায় লাগে। আমি আবার কাগজটা দেখলাম। আমারই অটবি গবাক্ষ মাঝে সযত্নে রাখিলাম দিক নিদর্শন। অটবি মানে তো গাছ, আর গবাক্ষ মানে জানালা। গাছের আবার জানালা কি মনে হতে আমি গাছটার দিকে এগিয়ে গিয়ে ওর গায়ে টর্চ ফেললাম।
তখনই দেখলাম গাছের মূল কাণ্ডর মধ্যে একটা বড় ফোঁকর। এটাই কি তবে গাছের জানালা? সঙ্গে সঙ্গেই কানের কাছে একটা গরম নিঃশ্বাস পড়ল। আমারই গলায় কে যেন বলল, এগিয়ে যাও। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ কোথাও নেই। আমি টর্চটা গাছের ফোঁকরে ফেললাম। টর্চের আলোতে ভেতরটা তেমন কিছু বোঝা গেল না। হাতটা কি ঢোকাবো, কি যেন একটা অদৃশ্য শক্তি আমাকে টানতে লাগলো। আমি হাতটা ঢুকিয়ে দিলাম ভেতরে। কি একটা ঠেকলো, টেনে তুলে নিয়ে এলাম। এবার ব্যাগের মধ্যে থেকে মোমবাতিটা বের করে জ্বালালাম। মোমবাতির আলোয় দেখলাম এটাও ঠাকুরদাদার বাক্সে চন্দ্রকান্তের ডায়েরি যে বাক্সটায় রাখা ছিল সেই বাক্সের মতোই একটা হাতির দাঁতের বাক্স, তবে অনেকটা ছোট। হরিতকি গাছের নিচে একটু ফাঁকা জায়গা দেখে বসে বাক্সটা খুললাম। খুলে একটা আংটি আর একটা ভাঁজ করা কাগজ পেলাম। মোমবাতির স্বল্প আলোতেও আংটিটা ঝকমক করে উঠল। আমি আংটিটা একটু নেড়ে চেড়ে অনামিকাতে পরে ফেললাম। বেশ ফিটও করে গেল আংটিটা। এবার ভাঁজ করা কাগজটা মোমবাতির সামনে খুলে ধরলাম। দেখি সেখানে লেখা আছে, অক্ষয় ঋক্ষসে জল জল করে, তারি পানে চেয়ে তুমি দিকপা চলো, সিক্ত শরীর যেথা তুরকের পদচিহ্ন আঁকে, সেথায় পঙ্ক মাঝে নিমজ্জিত আমি, সকল কলঙ্ক মুক্ত হবে মোর, যদি পাই রিপুমুক্ত পুরুষের দেখা। আমি বার দুয়েক ভালো করে পড়লাম। তারপর মনে মনে ভাবলাম, এত হেয়ালি করার মতো জ্ঞান আজ থেকে 100 বছর আগে নিতান্তই অখ্যাতনামা এক জমিদার পুত্রের ছিল। এ আর আমার বোঝা সম্ভব নয়। মনে হচ্ছে কাল খালি হাতেই বাড়ি ফিরে যাব। অবশ্য না, খালি হাতে কেন, এই আংটিটা যদি হীরের হয় তো তা বেচেও কিছু টাকা পাওয়া যাবে। তা দিয়ে অন্তত স্কুলটা তো শুরু করা যাবে। আমি আকাশের দিকে তাকিয়ে ঠাকুরকে নমস্কার করলাম। আর তখনই নজরে পড়ল অন্ধকার আকাশে অসম্ভব উজ্জ্বল তারাটার দিকে। ধ্রুব তারা। আর ধ্রুব তারা তো যুগ যুগান্তর ধরে আকাশের একই জায়গায় জ্বলজ্বল করছে। ঋক্ষ মানে নক্ষত্র। তাহলে অক্ষয় ঋক্ষ সে জ্বলজ্বল করে মানে ধ্রুব তারাকেই বোঝানো হয়েছে। তারই পানে চেয়ে তুমি দিকপা চলো মানে ধ্রুব তারা তো উত্তরের দিকে ওঠে। কিন্তু দিকপাটা আবার কি? তখনই ছোটবেলায় পড়া একে চন্দ্র দুয়ে পক্ষর কথা মনে পড়ে গেল আমার। হ্যাঁ, 10 তো 10 দিক, মানে উত্তর দিকে 10 পা, কিন্তু কোন জায়গা থেকে? আমি আবার কাগজটা পড়লাম। না, সেরকম কোনো নির্দেশ দেওয়া নেই। তাহলে কি ওই হর্তুকি গাছের কাণ্ড থেকেই 10 পা? আবার আমার ঘাড়ে নিঃশ্বাস পড়ল। কিন্তু এবার আমি পিছনে করলাম না। আমি বুঝেছি কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চালনা করছে। আমি হর্তুকি গাছের কাণ্ডের সামনে গেলাম। তারপর ওখান থেকে গুনে গুনে 10 পা এগিয়ে 11 পা দেব, এমন সময়ে কিসে যেন একটা হোঁচট খেলাম। টর্চ মেরে দেখলাম আমি একদম বাতাসি নদীর পাড়ে চলে এসেছি। আর এইখানে নদীর খাতটা অশ্বকুরাকৃতি আকৃতি নিয়ে বড় নদীর দিকে চলে গেছে। আমার লেখাটা মনে পড়ে গেল, সিক্ত শরীর যেথা তুরাগের পদচিহ্ন আঁকে। হ্যাঁ, ঠিকই তো, এখানে নদীতে অল্প অল্প জল রয়েছে। সিক্ত শরীর, শরীর মানে তো নদী। ভেজা নদী বলতে কি সামান্য জলে ভিজে যাওয়া নদী খাতকে বলেছেন? আর তুরাগ মানে তো ঘোড়া। হ্যাঁ, এখানেই তো নদীটা অশ্বকুরাকৃতি মানে ঘোড়ার পায়ের আকার নিয়েছে। হঠাৎই আমার পায়ের নখে খুব ব্যথা অনুভব হচ্ছিল। মনে হচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে। আমি টর্চ মেরে দেখলাম আমার পায়ের ধাক্কায় একটা পাথর ছিটকে দূরে চলে গেছে। মনে হয় পাথরটা এখানেই পোঁতা ছিল, তাই ওই জায়গায়
একটা গর্ত তৈরি হয়েছে। আমার পায়ের রক্ত গড়িয়ে ওই গর্তের মধ্যে পড়ছে। আমি নিচু হয়ে আঙুলটা চেপে ধরলাম। অসাবধানতায় আমার হাত থেকে টর্চটা ওই গর্তের মধ্যে পড়ে গেল। আমি গর্ত থেকে টর্চটা তুলতে গিয়ে হাতে কি একটা যেন ঠেকল। নদীর জলে ভিজে জায়গাটা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। আমি হাত দিয়ে পাঁক সরিয়ে একটা বাক্স টেনে তুললাম। সঙ্গে সঙ্গেই আমার ঘাড়ে একটা নিঃশ্বাস পড়ল। তারপরে একটা গরম হাওয়া যেন পাক খেয়ে খেয়ে দূরে আকাশের বুকে কুয়াশার সাথে মিলিয়ে গেল। আমি বাতাসের পবিত্র জলে বাক্সটাকে ভালো করে ধুয়ে নদীর পাড় থেকে উপরে উঠে এলাম। এতক্ষণে আমার শরীর ক্লান্তিতে ঢলে পড়ল। ঠিক করলাম ভোরের আলোতেই বাক্সটা খুলব। বাক্সটা কোলের ওপরে চেপে হর্তুকি গাছের নিচে বসে ভোরের অপেক্ষা করতে লাগলাম। বোধহয় একটু চোখ লেগে গিয়েছিল। ভোরের প্রথম কিরণ চোখে পড়ায় আমার ঘুমটা ভেঙে গেল। হকচকিয়ে উঠে কাল রাতের ঘটনাটা মনে করার চেষ্টা করলাম। তখনই কোলের উপরের বাক্সটার দিকে নজর পড়ল আমার। এটা তো কাল রাতে নদীর পাড়ে পাওয়া বাক্সটা। ভালো করে তাকিয়ে দেখলাম একটা কাঁচের চৌকো আধারের মধ্যে আগের দুটো বাক্সের মতোই হাতির দাঁতের একটা বাক্স। তবে এটা আয়তনে ওই বাক্সগুলোর থেকে বড়। তুলতে গিয়ে দেখলাম বাক্সটা বেশ ভারী, কিন্তু কাঁচের আধারটা থেকে বাক্সটা বের করব কি করে? ইট দিয়ে ওই কাঁচের বাক্সটা ভাঙতে মন চাইল না। কি করব ভাবছি, এমন সময় কিসে যেন সূর্যের আলো ঠিকরিয়ে আমার চোখে পড়ল। হাতের আংটিটা, এটা দিয়ে তো বাক্সটা কাটা যেতে পারে। হাত থেকে আংটিটা খোলার সাথে সাথেই হিরেটা আলগা হয়ে মাটিতে পড়ল। ওটা তুলে নিয়ে একটু চেষ্টা করার পরেই বাক্সটার ধার দুটো কেটে ফেলে হাতির দাঁতের বাক্সটা বের করে আনলাম। বাক্সটাকে খুলতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। রাশি রাশি সোনার মোহর বাক্সটাতে ঠাসা। মোহরের নিচে কিছু হিরে জহরত বসানো গয়না। আমার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে পড়ল চন্দ্রকান্তের চিরকুটের কথা, সকল কলঙ্ক মুক্ত হবে মোর, যদি পাই রিপুমুক্ত পুরুষের দেখা। সত্যি তো, চন্দ্রকান্তের বাবামশাই বাদে তার সকল পূর্বপুরুষরাই তো প্রজাদের পীড়ন করে এই সম্পত্তি আরোহণ করেছিল। তাই এই সম্পদে লোভ করা চলবে না। আমার এখন অনেক দায়িত্ব। এই গ্রামের মানুষের কাছে এই সম্পদ আমাকে ব্যবহার করতে হবে। চন্দ্রকান্তের শেষ ইচ্ছা আমি পূরণ করব। এমন সময় কাদের যেন গলার স্বর শুনতে পেলাম। এবার জোরে জোরে একজন ডাকল, বাবু, বাবু আসেন নাকি বাবু? আছি তো, হ্যাঁ এই তো এখানে। ওরা আমার দিকে এগিয়ে এলো। সামনে এলে দেখলাম গ্রামেরই কয়েকজন মানুষ। তার মধ্যে কাল রাতের দোকানিও আছে। এদের মধ্যে একজনকে একটু সম্ভ্রান্ত বলে মনে হলো। উনি এগিয়ে এসে বললেন, এত মিল কি করে হয়? এও কি সম্ভব? সত্যি বহুদিন ধরে যে কথা শুনে এসেছিলাম তা আজ সত্যি হলো। চন্দ্রকান্ত সত্যি তাহলে ফিরে এলো? মানে? এই প্রশ্নের উত্তর চান? তাহলে চলুন আমার সাথে। খানিকটা হেঁটে আমি ওনার সাথে ওনার বাড়িতে গেলাম। বিশাল বড় পুরনো আমলের বাড়ি, তবে সংস্কারের অভাবে অনেক জায়গায় ভেঙে পড়েছে। তার মধ্যে কিছুটা অংশ মেরামতি করে বাসযোগ্য অবস্থায় আছে। বুঝলাম এই অংশটাতেই ওনারা থাকেন। আমি ওনার বাড়িতে ঢোকার সাথে সাথেই একজন মধ্যবয়সী ভদ্রমহিলা আমার সামনে এলে ওই ভদ্রলোক বললেন, আমার মা। আমি মাথা নিচু করে ওনাকে নমস্কার করতে যেতেই উনি সভয়ে সরে দাঁড়ালেন। আমার জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার নমস্কার তো
আমি নিতে পারবো না। কেন? কেনর উত্তর পেতে হলে আমার সঙ্গে আসুন। আমি ওনার সাথে ভেতরে বড় একটা হল ঘরে চলে এলাম। ঘরের দেওয়ালে পুরনো দিনের বড় বড় সব তৈলচিত্র সাজানো। তারই একটার দিকে আঙুল তুলে আমাকে বললেন, ওই দেখুন। অয়েল পেন্টিংটার দিকে তাকিয়ে একটা ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে চলে গেল। এই যে আমারই ছবি, এই ছবি আমি স্বপ্নে দেখেছি। হাতের অনামিকাতে কালকে রাতের পাওয়া আংটিটাও আছে। কিন্তু এই কি করে সম্ভব? আমার দৃষ্টির দিকে তাকিয়ে ভদ্রমহিলা বললেন, উনি চন্দ্রকান্ত মজুমদার। ওনার ভাইপো ধৃতিকান্ত মজুমদারকে আমার পূর্বপুরুষ মজুমদার বাড়ির শেষ নায়েব আদিত্যনারায়ণ ভট্টাচার্য অনেক চেষ্টা করেছিলেন মানুষ করতে, কিন্তু ধৃতিকান্ত তার বাবার মতোই উচ্ছৃঙ্খল ছিলেন। শেষে চুরি ও ধর্ষণের দায় গ্রাম ছাড়া হয়। তারপর থেকে মজুমদারদের সাথে এই গ্রামের আর কোনো সম্পর্ক ছিল না। তবে আমাদের পরিবারে একটা কথা প্রচলিত ছিল, চন্দ্রকান্ত ফিরে আসবে। সেটা যে এভাবে ফলবে তা বুঝিনি। জন্মান্তর আছে কিনা জানি না, তবে আমি চন্দ্রকান্তের অপূর্ণ ইচ্ছে পূরণ করব। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে একটা দমকা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করল, আর সেই হাওয়ায় চন্দ্রকান্তের ছবিটা দেওয়াল থেকে খুলে নিচে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। শুনছিলেন অনামিকা মণ্ডল সেনগুপ্তের লেখা চন্দ্রাবলী। গল্পের কথক ও চন্দ্রকান্তের ভূমিকায় সৌভিক, অন্যান্য চরিত্রে তমাল, দেবদত্ত, শুভ, সম্বিত, সুফল ও দেবশ্রী, গানে দেবস্মিতা। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে অবশ্যই ট্যাঁস গরুকে সাবস্ক্রাইব করুন। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁস গরুর চেঁচানিতে।